ওকে বের কর। টোটাল কটা প্রবলেম আছে একটু বলতো সেট ওয়ানে? 41টা, অনেকগুলো আছে, তাহলে স্কিপ করে করে যাবো কিছু কিছু। বের করলি? আচ্ছা, প্রথম কোশ্চেন, পেয়েছিস? প্রথম কোশ্চেনটাই দেখ। আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে একটু ফর্মুলাগুলোকে রিকল করে নিই। কী কী ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে মেনলি করেছি। কি পড়েছিলাম? প্রথমতই কার্য পড়েছিলাম, তাই না? কার্যের রাশিমালা পড়েছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, আর যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এফ এস কস থিটা, এটা আমরা পড়েছিলাম। বা ভেক্টরিক্যালি যদি লিখতে হয় তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টর করেছিলাম। আচ্ছা, এটাকে আর এক রকমভাবে লেখা যায় এম জি এইচ, স্থিতিশক্তির পরিবর্তন, তাই না? এম ভরের কোনো বস্তুকে যদি এইচ হাইট ওপরে উঠে দিই তাহলে কৃতকার্য কথা হয় এম জি ইন্টু এইচ, এম জি এইচ আমরা ইউজ করতে পারি। ওকে, ক্ষমতার ফর্মুলা পড়েছিলাম পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ইউনিট টাইমে কতটা ওয়ার্ক ডান হচ্ছে। এটাকে এরকম লেখা যায় এফ ইন্টু এস বাই টি অর এফ ইন্টু ভি, লেখা যায় দূরত্ব বাই টাইম, এটাকে ভেলোসিটি লিখতে পারি। এই ফর্মুলাগুলো আমরা করেছি। আর কি করেছি? শক্তি, শক্তি আর কার্য তো একই জিনিস, মানে মানের দিক থেকে একই রকম, তাই তো? স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা শক্তির রাশিমালা পড়েছিলাম হাফ কে এক্স স্কোয়ার, মনে পড়ছে? কে হচ্ছে স্প্রিংটার বল ধ্রুবক, আর এক্স হচ্ছে কতটা দূরত্বে বা কতটা সংকোচন প্রসারণ করা হয়েছে, সেখান থেকে আমরা হাফ কে এক্স স্কোয়ার। আর কোনো ফর্মুলা আছে কি এখান থেকে? আর তেমন কোনো ফর্মুলা ইউজ করি। শেষে দিয়ে করেছিলাম কি ওই স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ওই ফর্মুলাগুলোকে আমরা ইউজ করবো। তো প্রথম দিকে কার্যক্ষমতা, শক্তি, এগুলো রিলেটেড কিছু প্রবলেম করিনি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে 50 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি 1000 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাহাড়ে উঠলো, ওই ব্যক্তির দ্বারা কৃতকার্য করো। খুব সিম্পল কোশ্চেন, জীবনে পরীক্ষায় পাবি না। কী দিয়েছে? 50 কেজি ভর বিশিষ্ট এক বস্তু, 50 কেজি ভর, হাইট কতটা উঠেছে? 1000 মিটার, এতটা উচ্চতা ওপরে উঠেছে, তাই তো? তো কোনো বস্তু যখন অভিকর্ষের বিরুদ্ধে ওপরের দিকে ওঠে তখন আমাকে যে বলটা আমাকে ধরতে হয় সেই বলটা হচ্ছে এমজি, তাই তো? আর কৃতকার্য যদি বের করতে হয় তাহলে কৃতকার্য ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিস্টেন্স, তাই না? এফ এর জায়গায় করবো এমজি আর ডিস্টেন্সের জায়গায় করবো এইচ, মানে এমজি এইচ। এম এর মান 50 কেজি বলে দিয়েছে, জি 10 যদি বলে দেয় তো ধরবো, আর না তো 9.8 বলে দেয়নি কিছু, সো এটা 9.8 হয়ে যাচ্ছে, অ্যান্ড এইচ হয়ে যাচ্ছে 1000। তো এখান থেকে সিম্পলি তুই নিউটন এটাকে পেয়ে গেলি। খুব সিম্পল ছিল এক নম্বরটা, আমার করানোর সাথে সাথে করতে থাক। ওকে, 2 নম্বরটা ছোটো ছোটো ক্যালকুলেশন ছেড়ে দিবি, ঠান্ডা মাথায় পরে করে দিবি। 2 নম্বরটাতে কী বলেছে দেখ, ফোর্স দেওয়া আছে, না ফোর্স দেওয়া নেই, 10 কেজি ভরের কোনো বস্তু একটি অনুভূমিক তলের উপর আছে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি অনুভূমিকে 8 মিটার সরে গেল, কৃতকার্যের পরিমাণ কত? কিচ্ছু বুঝলাম না। 2 নম্বরে বলেছে যে একটা বস্তু আছে, বস্তুকে কেমন রাখবি এরকম, এই একটা বস্তু, এই বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করছে। কোন দিকে 20 নিউটন বল প্রয়োগ করছে? অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছে। এটার সরণ কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে। এই সরণটা কত মিটার বলে দিয়েছে? 8 মিটার, তাই না? এখান থেকে কৃতকার্য বের করতে বলেছে, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, সবই দেওয়া আছে। এফ দেওয়া আছে 20 নিউটন, এস দেওয়া আছে 8 মিটার, তাহলে তুই এখান থেকে, থিটাও দেওয়া আছে 60 ডিগ্রি, এখান থেকে তুই ডাব্লিউ পেয়ে যাবি, মানে ভরটা কোনো কাজে লাগবে না। বুঝতে পারছিস সুমন? হলো, এবার 3 নম্বরটা পর। কিছু বুঝতে পারলি? পারলি না? বলেছে পৃথিবী থেকে 1.6 কিলোমিটার ঊর্ধ্বে মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে সমুদ্রের লেভেলের অবস্থিতি, আচ্ছা ওগুলো পরে যাচ্ছি। এই হলো পৃথিবী পৃষ্ঠ, আর এইখানে মেঘ, লেভেল কতটা উঁচু বলেছে?
1.6 কিলোমিটার। আমি যদি 1600 মিটার বলি একই কথা, এর সাথে কনভার্ট করো। বৃষ্টিপাতের ফলে সমুদ্র তলে লেভেলে অবস্থিত পৃথিবী পৃষ্ঠে 2.4 মিটার স্কোয়ার জায়গায় এত সেমি গভীর জল জমে যায়। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে কতটা এরিয়া বলেছে? 2.4 মিটার স্কোয়ার। আচ্ছা, এতটা এরিয়াতে কতটা গভীর? 1.25 সেন্টিমিটার। এতটা গভীর জায়গায় জল জমেছে। লেভেলটা অনেক ছোট, আমি এতটা হাইটও হবে না, কাছাকাছি হবে। এই হাইটের তুলনায় এই হাইটটা কিছুই নেই। তাহলে এইটুকু জায়গায় জল জমে আছে। বলেছি কি এই জলটাকে আবার মেঘে পরিণত করার জন্য কৃতকার্য কত হবে? তো এই জলটা বাষ্পীভূত হয়েই তো মেঘে পরিণত হবে, মানে ওই জায়গাতে আবার যাবে। যখন এখান থেকে জল বাষ্পীভূত এই জায়গায় যাবে, মানে কিছুটা হাইট কভার করছে, এমজি বলের বিরুদ্ধে কভার করছে, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, তাই না? এই স্থিতিশক্তিটাকে আমরা কি বলি? এমজি এইচ বলি। এই পরিমাণে ওয়ার্ক ডান আমাকে করতে হবে, স্থিতিশক্তির পরিবর্তন ঘটাতে হবে। এবার দেখ, তুই জি এর মানটা জানিস 9.8, এইচ এর মানটা জানিস 1600 মিটার, কিন্তু এমটা তোকে বলে দেয়নি। এম বলেও দিবে না, ইনডিরেক্টলি অনেক কিছু তোকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? এরিয়া বলে দিয়েছে, হাইটও বলে দিয়েছে। তো একটা চোঙ যদি তুই একে ইমাজিন করে নিস, তাহলে তুই এর আয়তন বের করতে পারবি না। তো আমি এখানে ভরটা বের করে দেখাচ্ছি। ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, ভি ইন্টু রো। আয়তনটাকে কীভাবে লিখবো? আয়তনটাকে আবার লিখবো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? পাই আর স্কোয়ার এইচ, চোঙের ক্ষেত্রফল, মনে পড়ছে তো? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সাথে রো। ক্ষেত্রফল তো দেওয়াই আছে মিটারে, এইচটা সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে কনভার্ট করে নিবি তুই এটাকে। রো যেটা জলের ঘনত্ব, কারণ জল আছে তো। এটা বল, জলের ঘনত্ব কত হয়? যাই না, জলের ঘনত্ব মনে রাখবি এটা সবসময়। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব সিজিএসএ, অথবা 1000 কেজি পার মিটার কিউব এসআইতে। সিম্পল। জলের ক্ষেত্রে সবসময় ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব বা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে তুই এম এর মানটা পাবি তো? এম পেয়ে যাচ্ছিস। আর এম পেয়ে গেলে আর কি দরকার আছে? সবই তো পেয়ে গেছিস। এখানে এইচ কিন্তু 1600, আর এখানে এইচ, এটা গুলি দিস না আবার, আমি ক্যাপিটাল এইচ বলে দিচ্ছি আলাদা করে বোঝার জন্য। ব্যাস, এখান থেকে তুই ডাব্লুটাও পেয়ে যাচ্ছিস। সলভ করে এটা এখনই, নিজেরাই কর। ক্যালকুলেশন যাদের মিলছে না, বাড়িতে টাইম নিয়ে একটু করে নিস। আচ্ছা, এবার 4 নম্বরটা। একটা বস্তুর গতিশক্তির পরিমাণ বলেছে 1 জুল। গতিশক্তির পরিমাণটা 1 জুল, মানে ওর মধ্যে কিছুটা গতি আছে আগে থেকে। একে থামানোর জন্য 1 মেগাডাইন বল প্রয়োগ করলে সেটি থামার আগে কত দূর যাবে? কিছু বুঝতে পারলি? এটার উপর এটাকে থামাতে হবে। একটা বস্তু চলছে, একটা গাড়ি চলছে সামনের দিকে, এর মধ্যে কাইনেটিক এনার্জি কত আছে? 1 জুল গতিশক্তি আছে। এই গতিশক্তির জন্য সামনে যাচ্ছে। এবার একে তুই অপোজ করবি, থামাবি। কি ফোর্স অ্যাপ্লাই করবি? 1 মেগাডাইন। মেগাডাইন মানে 10 পাওয়ারে 6 ডাইন। 1 মেগাডাইন মানে 10 পাওয়ারে 6 ডাইন। মেগা মানে 10 পাওয়ারে 6। তাহলে এত ডাইন ফোর্স তোকে অ্যাপ্লাই করতে হচ্ছে, বলে দিয়েছে তোকে। তো থামার আগে, যেখানে গিয়ে থামবে, ইনিশিয়াল আর ফাইনাল এই দুটো পজিশনের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? তো এখানে আমরা কী অ্যাপ্লাই করবো? এখানে আমরা অ্যাপ্লাই করবো শক্তির সংরক্ষণ সূত্র। স্থিতিশক্তির তো কোনো পরিবর্তন হচ্ছে না, না আকৃতির পরিবর্তন করছি, না অবস্থানের পরিবর্তন করছি, না অন্য কিছুর পরিবর্তন হচ্ছে। এখানে কি পরিবর্তন হচ্ছে? শুধুমাত্র গতিশক্তিটা পরিবর্তিত হচ্ছে। প্রথম দিকে তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল কে ইজিক্যাল টু 1 জুল, আর পরে ফাইনাল কাইনেটিক এনার্জি হয়ে গেল 0 জুল। কাইনেটিক এনার্জি নেই, থেমে গেল ওখানে গিয়ে, তাই না? তাহলে কাইনেটিক এনার্জির পরিবর্তন কত হলো? কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, এই পরিমাণ কাইনেটিক এনার্জির পরিবর্তন হলো। আচ্ছা, নেগেটিভ আসলে নেগেটিভটা নেব না, আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে চলবো। এখানে গতিশক্তির পরিবর্তন কতটুকু? এই যে গতিশক্তির পরিবর্তনটা করলাম, এটা কীভাবে পরিবর্তন করলাম? এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করার ফলে করেছি। এবার এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করার জন্য কতটা ডিস্টেন্স কভার করেছে ও? এস ডিস্টেন্স কভার করেছে। তার মানে এফ ফোর্স কতটা ওয়ার্ক ডান করেছে? এফ ইন্টু এস, এই পরিমাণ ওয়ার্ক ডান করেছে, তাই না? এই পরিমাণ ওয়ার্ক ডান করেছে। তার মানে এই যে ওয়ার্ক ডানটা করলাম, সেটা কোথায় নষ্ট হলো? সেটা এই গতিশক্তিকে হ্রাস করতে নষ্ট হলো। বোঝা গেল কি ব্যাপারটা? এর মধ্যে আগে একটা গতিশক্তি ছিল, লাস্টে গিয়ে গতিশক্তি শূন্য হলো, গতিশক্তি কী হলো? হারিয়ে গেল। এই গতিশক্তিটা কোথায় কনভার্ট হলো? আমি যে ওয়ার্ক ডানটা করেছি, সেই ওয়ার্ক ডানটা দিয়ে এই গতিশক্তিটাকে প্রশমিত করেছি, ক্যান্সেল আউট করেছি। বোঝা গেছে? তার মানে গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। এখানে থিটা কেন আসলো না বলতো? থিটা কোথায় গেল? এখানে দরকার নেই থিটার। এখানে থিটা এখানে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, যেটা খুশি তুই একটা বলতে পারিস। দেখ, এইখানে তুই এরকম করতে পারিস যে এফ আর এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, বা তুই যদি 180 ডিগ্রি ধরিস। কেন 180 ডিগ্রি ধরবো? ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, তাহলে অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি হয়। তো সেই ক্ষেত্রে তুই করবি এফ ডট এস কস 180 ডিগ্রি, এরকম করবি তো?
এফ এস কস 180 ডিগ্রি করবি, এর মানটা আসবে -1, এখানেও একটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ কেটে যাবে, তো আমি তো একবারেই বাদ দিয়ে দিচ্ছি, আমার নেগেটিভের কোনো দরকার নেই, আমি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। ঠিক আছে, ব্যাস এই জায়গাটাতে কত হবে, এটা মাইনাস করলে 1 জুল হয়ে যাবে। এফ মানে হচ্ছে 10⁻6 ডাইন, তো ডাইনকে নিউটনে কনভার্ট কর, 1 নিউটন মানে 10⁻5 ডাইন, তাই না, নিউটনে কনভার্ট হয়ে গেল। 10 ইন্টু ডিসপ্লেসমেন্ট জানি না, দেয়ারফর ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 1/10 মিটার, আর মিটারকে ভগ্নাংশে আছে তাহলে সেন্টিমিটারে কনভার্ট করে দে, 100/10 সেমি মানে 10 সেন্টিমিটার। বুঝতে পারলি কি না, খুব কঠিন, করে নে। এটা 4 নাম্বার করেছি। ওকে, এবার 5 নাম্বারটা পর। কুড়ি কেজি ভরের এক বালক 1.5 মিনিটে 2.5 কেজি ভরের একটা বাক্স নিয়ে 18 মিটার উঁচু ছাদে উঠলো, সে কী হারে কার্য করলো। দেখ, জানতে কি চেয়েছে, কী হারে কার্য, কার্যের হার জানতে চেয়েছে, তাই না। কার্যের হার মানে কি, ক্ষমতা, মানে মেনলি আমাকে ক্ষমতা বের করতে হবে, ক্ষমতা জানতে চেয়েছে। ক্ষমতা P = W/T, টাইম তো দিয়ে দিয়েছে 1.5 মিনিট, সেকেন্ডে কনভার্ট করতে পারবি তুই এটাকে, অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নিবি। আচ্ছা, ডাব্লুর জায়গাতে কী লিখবি, 20 কেজি ভরের এক মানে বালক আছে, 2.5 কেজি ভরের একটা বাক্স নিয়ে 18 মিটার উঁচু ছাদে উঠলো। তো দেখ, হ্যাঁ, গ্রাউন্ড থেকে ছাদে উঠলো, এক ব্যক্তি এখান থেকে এতটা উঠলো, কতটা হাইট ওপরে উঠলো, 18 মিটার, মানে এইচের মান তো তুই পেয়ে গেলি, কিন্তু এম এর মানটা কত হবে, মানে কত ভর নিয়ে উপরে উঠছে, কোশ্চেনে বলেছে 2.5 কেজি নিয়ে উপরে উঠছে, তো তুই কী করবি, এম এর জায়গাতে শুধু লিখবি 2.5, না ভুল হয়ে যাবে। কেন এম এর জায়গাতে শুধু 2.5 হবে না, ও তো নিজের ওয়েটটাকে উপরে ওঠাচ্ছে, তার জন্য কিছুটা খরচ হবে, তো নিজের ওয়েট কত, 20 কেজি, বালক তো হবে না, শিশু হয়ে যাবে এটা, 20 কেজি বালক হয়, 20 কেজি শিশু, আর শিশু আবার 2.5 কেজি ভরের কিছু নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার তো, যাই হোক, লজিক আছে, ইললজিক এটা। তাহলে এই টোটাল ভরটা নিয়ে উপরে যাচ্ছে 22.5 কেজি নিয়ে, এম এর মান পেয়ে গেলি, এইচ পেয়ে গেছিস, তাহলে এখান থেকে ডাব্লু পেয়ে গেছিস তুই, mgh, তাই না, ডাব্লু পেয়ে গেছিস mgh। তোর যদি নাও মনে থাকে যে ডাব্লু কী করে বের করো, তুই ডেটা দেখেই বুঝিয়ে যাবি কোন ফর্মুলা ইউজ করতে হবে। ডাব্লু পেয়ে গেলে এখানে বসে টাইম দেওয়া আছে, ক্যালকুলেট করবি, শুধু এইটুকুটুখানে। টুকে নিয়েছিস তো সবাই, এবার নেক্সট কোশ্চেনটা পর। বুঝলি না, ক্ষমতা বলে দিয়েছে 2984 ওয়াট ক্ষমতার একটা ক্রেনের সাহায্যে 750 কেজি ভরের একটা বস্তুকে কত দ্রুততায় ওপরে তোলা যাবে। ক্রেন তো বুঝতে পারছিস, ভারী বস্তুকে তোলা হয় যে, সেগুলোর কথা বলছে। তো এই ক্রেনের সাহায্যে কত দ্রুততায় মানে বেগ জানতে চাইছে, কত স্পিডে, কত বেগে একটা বস্তুকে ওপরে তোলা যাবে। যে বস্তুটাকে ওপরে তুলবে সেই বস্তুটার ভর বলে দিয়েছে না, তাহলে সেই বস্তুটার ভর বলে দেওয়া আছে, অর্থাৎ এম দেওয়া আছে কত কেজি, 750 কেজি, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ক্ষমতা পি দেওয়া আছে 2984 ওয়াট ক্ষমতা দেওয়া আছে। কত বেগে তোলা যাবে ভি জানতে চেয়েছে, কত দ্রুততায় মানে বেগ জানতে চেয়েছে ভি। তো কী করে বের করবো ভিটা আমি, পি এর সাথে ভি এর রিলেশন, পি ইজ ইকুয়াল টু এফ বি, ওকে। এফটা তুই কী করে পাবি, ভি তো বের করতে হবে, পি দেওয়া আছে, এফ এম জি, ভেরি গুড, এফ মানে হচ্ছে এম জি, কারণ একটা বস্তু এম ভরের বস্তু আছে, একে তুই ওপরে তুলবি, তাহলে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা তো এম জি বল প্রয়োগ করতে হবে, তাহলে এম জি ইন্টু ভি হয়ে গেল। পি দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি বের করতে হবে, কর। সমস্যা হলো, হ্যাঁ ভি বের করবি, ঠিক আছে, হয়েছে, হাত চালাবি তাড়াতাড়ি, ব্যাস। এবার তারপর এটা বলছি, 7 নম্বরটা তোরা বাড়িতে করে নিবি, সিঁড়ির ধাপ আছে, নিজেরাই বেরিয়ে যাবি এটা,
8 নম্বরটা একটু আলাদা টাইপের অঙ্ক, আমি করে দিচ্ছি। এটা দেখ, গড় 10 সেমি পারদচাপের বিরুদ্ধে মানুষের হৃদযন্ত্র প্রতি স্পন্দনে 50 সেমি কিউব রক্ত পাম্প করে। বায়োলজি ঢুকে গেল কোথা থেকে? হৃৎপিণ্ড রক্ত। যদি হৃদস্পন্দন মিনিটে 72 বার হয় তবে হৃদযন্ত্রের ক্ষমতা কত? দেখলি, হার্টের ক্ষমতা বের করতে হবে এখন তোকে। তো ক্ষমতা বের করার নিয়ম তো একটাই জানি, W/T অথবা F/V। কী কী ডেটা দেওয়া আছে দেখ, হৃদযন্ত্রটা যে চাপ প্রয়োগ করছে সেই চাপটা বলে দিয়েছে। চাপটা কত? 10 সেমি পারদস্তম্ভের চাপ। আচ্ছা, পারদস্তম্ভের চাপ বলে দিলে আমরা বের করতে পারি তো, HDG বা HρG করে বের করি চাপটা। আচ্ছা, না জানলে আমি বলে দিচ্ছি। আর আয়তন বলে দিয়েছে যে কত রক্ত পাম্প করে একবার স্পন্দনে, 50 সেমি কিউব। তো মিনিটে কতবার পাম্প করছে? 72 বার পাম্প করছে 1 মিনিটে। ওকে, প্রথমত চাপ বের করি। চাপ হচ্ছে 10 সেমি পারদস্তম্ভের চাপ, মার্কারি। ঠিক আছে, এটা বের করার নিয়ম আমরা জানি HDG বা HρG। চাপের ফর্মুলা HDG বা HρG। যেখানে H কত? 10 সেমি, 10 সেমিকে মিটারে কনভার্ট করে দিলাম। H মানে এটা। ডি কার? পারদের ডি। পারদের ডি কত হয় এসআই পদ্ধতিতে? 13,600, মনে রাখতে হবে এটা। আর সিজিএস পদ্ধতিতে কত হয়? 13.6। আমি এখানে লিখে রাখছি, পারদের ডি মানে হচ্ছে ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব। মুখস্থ করে নিবি, প্রচুর কাজে লাগবে। অথবা 13,600 কেজি পার মিটার কিউব, এসআই এবং সিজিএস। অ্যান্ড জি এর মানটা বলে দিয়েছে 9.8। যদি বলে না দেয় তাহলে আমি 9.8 ইউজ করবো। কিছু বলে দেয়নি নিশ্চয়ই? 9.8। ওকে, তাহলে এখান থেকে তুই চাপ বের করে নিতে পারছিস, এত পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, যেটা খুশি একটা বললেই হলো, চাপ পেয়ে গেলি। সিমিলারলি আয়তন দেওয়া আছে না 50 সেমি কিউব, 50 সেমি কিউব। একে যদি মিটারে কনভার্ট করতে হয় কী করতে হবে? ভাগ না গুণ? কত দিয়ে ভাগ করতে হবে? 100 কিউব দিয়ে ডিভাইড করতে হবে। মানে একবার সেমি হতে গেলে 100 দিয়ে ডিভাইড, আর 3 বার সেমি আছে তো 3 বার 100 দিয়ে ডিভাইড, হয়ে গেল মিটার কিউব। এই হলো তোর আয়তন। এবার তুই ক্ষমতা বের করতে চাস, তো তার জন্য দরকার W/T। টি তো দেওয়া আছে মিনিটে, মানে 60 সেকেন্ড দেওয়া আছে, কিন্তু W কী করে বের করবি? কার্য কী করে বের করবি? কার্য বের করার জন্য বলের দরকার পড়ে, স্মরণের দরকার পড়ে। মনে রাখবি আজকে থেকে, কার্য আরেক রকমভাবে বের করা যায় যদি চাপ আর আয়তন দেওয়া যায়। চাপ গুণিত আয়তন করলেই কার্য পেয়ে যায়। ঠিক আছে, চাপ গুণিত আয়তন করলেই কার্য পেয়ে যায়। আমরা থার্মোডাইনামিক্স পড়বো, মানে তাপগতিবিদ্যা পড়বো, তখন এটার প্রুফও দেখে নেবো। 2-1 লাইনের প্রুফ আছে, এখন বলছি না। শুধু এইটুকু জেনে রাখবো, কার্য বের করার আরও একটা প্রসেস, সেটা হচ্ছে চাপ গুণিত আয়তন। এবার 1 মিনিটে বের করতে চাইছি, ও তো একবার স্পন্দনে এই কার্যটা করে, তাহলে 1 মিনিটে 72 বার স্পন্দন করেছে, তাহলে 72 বার স্পন্দন করলে কতটা কার্য করবে? 72 ইন্টু এটা, এইটা হলো কার্যের মান ডিভাইডেড বাই টাইম। বুঝতে পেরেছিস? পারা যাবে? হ্যাঁ। মিটালাম। সমস্যা আছে কারো? নেই। পরের অঙ্কটা দেখ কি বলেছে, কূপ থেকে জল তুলবে। ক্ষমতা বলে দিয়েছে একটা মোটর পাম্পের, ক্ষমতা কত আছে বলতো? 3.73 কিলোওয়াট। কিলোওয়াট মানে 1000 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল ওয়াট। এইটা হচ্ছে ক্ষমতা, পাম্পটার দেওয়া আছে। কূপ থেকে 8 মিটার ঊর্ধ্বে জল তোলা হচ্ছে, মানে হাইট বলে দিয়েছে 8 মিটার। ওকে, আর কি বলা আছে? যদি পাম্পের কর্মদক্ষতা 80% হয়। এই কথাটার মানে কি? কোনো যন্ত্রের কর্মদক্ষতা মানে হচ্ছে ওর যেটা অ্যাকচুয়াল পাওয়ার, সেই পাওয়ারটার এত পার্সেন্ট খরচ করছো, মানে জল তুলতে কাজে লাগাচ্ছে। যেমন এর পাওয়ার কত? এটা, কিন্তু জল তুলতে কাজে লাগছে কতটা? জল তুলতে কাজে লাগছে এর 80%, পুরোটা কাজে লাগছে না, এর 80%। তাহলে অ্যাকচুয়াল ক্ষমতা আমার এটা, ইকুয়েশনে যে ক্ষমতাটা বসাবো। বোঝা গেছে? এইচ তো দেওয়াই আছে। এবার বলেছে কি মিনিটে কত পরিমাণ জল তোলা যাবে, কত পরিমাণ জল তোলা যাবে। আমি ধরে নিচ্ছি m কেজি জল তুলতে পারবে 1 মিনিটে,
তাহলে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এখান থেকে তুই এম পেয়ে যাবি না, এমটা তুই কেজিতে বের করে নিতে পারলি, তাই তো, কেজিতে বের হলো। এবার যেহেতু এটা তরল পদার্থ, এর পরিমাণটাকে আমরা আয়তন দিয়েও প্রকাশ করতে পারি, শুধুমাত্র যে ভর দিয়ে প্রকাশ করতে হতো না, আয়তন দিয়ে প্রকাশ করতে পারি। এবার ধর তোকে অপশন দিয়ে দিল, এমসিকিউ দিয়ে দিল, ভর দেওয়া নেই আয়তন দেওয়া আছে, তখন তোকে আয়তনটা বের করতে হবে। তুই কী করে আয়তন বের করবি? আয়তন ভি ইজ ইকুয়াল টু এম বাই রো, ভর বাই ঘনত্ব, বা ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, এটা তো জানি। তাহলে আয়তন বের করতে গেলে ভরকে ভাগ করতে হবে ঘনত্ব দিয়ে। কার ঘনত্ব ভাগ করছি আমি? এটা জলের। জলের ঘনত্ব তো মুখস্থ আছে, 1 গ্রাম পার সেমি কিউব অথবা 1000 কেজি পার মিটার কিউব, যে পদ্ধতি থাকবে সেই পদ্ধতিতে করবো। কর, এখনই ক্যালকুলেশন করে আমাকে আনসার বল এটা। এইদিকে দেখ, তোরা তো এটা বের করলি না, কর। কত বেরোলো এটা? 228 কত রে? 3.6। এটা কেজিতে বেরালো। এবার যারা পারবি না তারা দেখ, বইয়ে আনসারটা মিটার কিউব মানে ভলিউম দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন বের করার সময় এখানে করবো ডিভাইড, 1000 দিয়ে ডিভাইড মিটার কিউব। অপশানে যেমন থাকবে তেমন করবো, না থাকতে গেলে নিজের ইচ্ছা মতো। মিটার কিউব, হ্যাঁ, এত আয়তনের জল তোলা যাবে, আয়তনকে মিটার কিউবে বলি। মানে রিয়েল লাইফে তোরা লিকুইডকে কখনো মিটার কিউবে পরিমাপ করিস নি, লিটারে পরিমাপ করেছিস। 1/2 লিটার দুধ, 1 লিটার দুধ এরকম বলে না, 1/2 লিটার তেল। তো এই যে লিটার কথাটা বলে 1 লিটার, এই লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এই যে ডেসিমিটার কিউব, এই ওয়ার্ডটাকে আমরা লিটার বলে থাকি। তো ডেসিমিটারের জায়গায় আমরা মিটারও পরিমাপ করতে পারি, তখন মিটার কিউব হয়ে যাবে, এর আলাদা কোনো লিটারের সাথে নাম নেই। হয়েছে? এবার যাচ্ছি পরের অঙ্কটা, 10 নম্বরটা। 10 নম্বরটা খুব সুন্দর অঙ্ক, স্টার করে এটাতে। দশ নম্বরটা স্টার করে দে। চালু করেছি। কি বলা হচ্ছে? একটা স্প্রিং এর উপরে একটা বস্তু এসে পড়েছে, তাই তো? মনে কর এই হলো একটা স্প্রিং, এইখানে লাগানো আছে। এই স্প্রিংটার উপর কোনো একটা বস্তু এসে পড়লো, বস্তুটার ভর বলা আছে কত? 2 কেজি ভরের একটা বস্তু পড়লো। কত উচ্চতা থেকে পড়লো? মানে এই হাইটটা হচ্ছে 40, কত সেমি? ও, তাহলে এই যখন সেমি বলেছে তো তুই এটাকে মিটারে কনভার্ট করলি। আচ্ছা যাই হোক, যেটা থাক আমি মিটারে করে নিচ্ছি। বল ধ্রুবকটা কত দেওয়া আছে বলতো? 1960। একক কি আছে? আচ্ছা এসআইতে আছে, তাহলে আমি এসআইতে রাখছি, সবাইকে এসআইতে রাখলাম। বল ধ্রুবকটাকে দেখে সবাইকে এসআইতে রাখলাম। এবার এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা তো এখানে জানতে চেয়েছে যে একটা বস্তু এই স্প্রিংটার উপর 40 সেমি উচ্চতা থেকে পড়লো, এর ফলে স্প্রিংটা সংকুচিত হবে অবশ্যই, তাই না? স্প্রিংটা কতটা সংকুচিত হবে? আমি ধরে নিচ্ছি স্প্রিংটা এতটা সংকুচিত হবে। কতটা ডিস্টেন্স? এটা এক্স, এই পরিমাণ সংকুচিত হয়ে যাবে। ওকে, তো এখানে আমি কনসেপ্টটা কি ইউজ করব, কি পরিবর্তনটা হলো অ্যাকচুয়ালি, কীভাবে প্রবলেম সলভ করব? তুই দেখ, এইটা যদি সংকুচিত হয় তাহলে এর স্থিতিশক্তির পরিবর্তন হলো, তাই না? আর এই যে বস্তুটা যেটা একটা কিছুটা হাইটে ছিল, ওরও কিছু একটা স্থিতিশক্তির পরিবর্তন হলো। বুঝতে পারছিস ব্যাপারটা? এই বস্তুটার যে স্থিতিশক্তির পরিবর্তন হলো সেটাই স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল। বস্তুটা হাইটে থাকার জন্য এর মধ্যে কিছু পরিমাণে স্থিতিশক্তি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। এবার যত নিচে হয়েছে বেগ বাড়ছে, এই একে বাধা দিয়ে দিল, তাহলে সম্পূর্ণ এনার্জি কোথায় কনভার্ট হয়ে গেল? এর মধ্যেই কনভার্ট হয়ে গেল। এর মধ্যে যে এনার্জিটা কনভার্ট হবে সেই এনার্জিটাকে তোরা বলবি 1/2 kx স্কোয়ার। স্প্রিংয়ের ক্ষেত্রে বল ধ্রুবক দিয়ে দিয়েছে, এক্সট্রা বের করতে হবে, তার মানে ধরতেই পারছি যে এরকমভাবে এগাতে হচ্ছে আমাকে। আর এই বস্তুটা যখন নিচের দিকে নামছে, এর একটা স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা কত? mgh, তাই না? ভুল, এই পরিবর্তনটা হচ্ছে mgh প্লাস এক্স। বস্তুটা কি এখান থেকে এখানে নামছে? এখান থেকে শুরু করে এত দূর নামছে, মানে হাইটটা হচ্ছে, এই ভুলটাই করবি পরীক্ষাতে। এই যে করে দিলাম, তারপরে পরীক্ষাতে ভুল করে আসবে।
এবার তুই এখান থেকে সব ডেটা বসিয়ে বের করে নিতে পারবি, এক্সের মানটা সব কিছু দেওয়া আছে, করে নে। ক্যালকুলেশনটা একটুখানি আমি করছি, তোরা আমাকে বল লাস্ট কি এসেছিলো তোদের। এই জায়গাটায় এসেছিলো এরকম, সুজনে দেখলাম 50x² মাইনাস এক্স মাইনাস 4/10 ইজ ইকুয়াল টু 0, এরকম এসছে ওর দেখছি। তোদের এসছে এরকম কি এসছে বল, যা এসছে বল না, হতেই পারে উল্টো পাল্টা। চব্বিশ হাজার 500 x², তারপর 19.6 মাইনাস 490x, এটা হতেও পারে, কাটাকাটি যাবে নাকি একটু দেখে নি। 490 দিয়ে ডিভাইড যাবে কি 49, হ্যাঁ ডিভাইড যাবে। এখানে দশমিক এসছে, এই দশমিকটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে এখানে একটা এক্সট্রা শূন্য হয়ে যাবে আর এখানে একটা শূন্য হয়ে যাবে, হবে। এবার দেখ 49 দিয়ে এটাকে ভাগ যাই, 4 49 এটা হয়, 49 দিয়ে নিশ্চয়ই এটাকেও যাবে, 4-এ যদি এটা হয় তাহলে 5-এ এটা হচ্ছে, তাহলে 49 দিয়ে যদি কাটিস, এখানে আবার দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য কেটে গেল, 5 50x² মাইনাস 49 দিয়ে যদি কাটিস এটাকে 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, নিচে একটা 10 ছিল, এখানে একটা 10 গুণ হয়েছে, এটার মতোই হলো, তবে একটুখানি চেঞ্জ হয়ে গেল, যে কিছু মিস্টেক করলাম। আচ্ছা আমি লিখে লিখে করি, আরেকবার করি দাঁড়া। তোর এসছে 24,500 x² প্লাস 19.6, তাই তো রে, আর এটা এসছে 490, আচ্ছা 24,500 x², 196/10 490, সবটিকে আমি ডিভাইড করে দিচ্ছি 49 দিয়ে, 49 দিয়ে যদি এখানে ডিভাইড করি তাহলে 5 0 500 x² 4/10 আর 49 দিয়ে 10x, আবার 10 দিয়ে ডিভাইড করবো, কেমন হয়ে গেল, কিছু একটা গন্ডগোল করেছিস। এটা এসছে তোর হয়তো কিছু একটা গন্ডগোল হয়েছে, একটা দশমিকের হেরফের হয়ে গেছে, প্রায় কাছাকাছি চলে আসছে কিন্তু মিলছে না এই জায়গাটা। 10 দিয়ে যদি এখানে ডিভাইড করে দিই তাহলে এটা 50 হচ্ছে, তোর আবার এই জায়গাটা 100 হয়ে যাচ্ছে, আর এটা এক্স, মানে মিলে যাচ্ছে, শুধু এখানে একটা 10-এর সমস্যা হচ্ছে, দশমিকটা দেখতে এখানে হবে নাকি, একটু দেখ এই ক্যালকুলেশনটা দেখ। তা আলটিমেট আসছে এটা 50x² মাইনাস এক্স মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু 0 বা 4/10, এটাকে শ্রীধরাচার্যই করে দিই একবারে, অত ভাবার দরকার নেই। মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4a ইন্টু সি বাই 2a, আবার মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে 1 থাকলো, প্লাস মাইনাস 1 প্লাস একটা শূন্য কেটে যাচ্ছে, 4 4 16 আর 5 5 16 80 বাই 2 ইন্টু এটা 100 হয়ে গেল, মানে 81, 1 প্লাস মাইনাস 9/100, একবার হবে 10/100, মানে একটা 1/10 হবে, আর একটা কী হবে মাইনাস 8/10 মাইনাস 8/100, এইটা হবে, মাইনাসটা হবে না, এই মানটা আসছে। তো এদের মধ্যে নেগেটিভ মানটাকে নেবো না, কারণ এক্সটাকে আমি দূরত্ব হিসেবে ধরেছিলাম, দূরত্ব নেগেটিভ নেবো না, বোঝা গেছে তোর। তার মানে 1/10 মিটার, 1/10 মিটার হলো, এই মিটারটাকে তুই সেন্টিমিটারে করে দে, 10 সেন্টিমিটার, এইটা হলো আনসার। বুঝতে পারলি অঙ্কিতা, এই ক্যালকুলেশনটা একবার দেখে নিস, দশমিকের কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, মিললো, কংগ্রাচুলেশনস। 11 নম্বরটা তোদের আমি বাড়ির জন্য ছাড়ছি, দেখি কেমন বুদ্ধি কাটাতে পারিস। 11 12 বাড়িতে থাকবে, 13 বাড়িতে থাকবে। 14 নম্বরটা পর, একটি বস্তু স্থির অবস্থা থেকে
ঠিক আছে, পর এটা 14 নম্বরটা পর। পারবি মনে হচ্ছে? না আমি তো পড়িনি, একবার পড়ি। একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো মসৃণ পথ বরাবর পড়লো, মসৃণ পথ বরাবর পড়লো, এই পথ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 1/4। আচ্ছা, পথের তলদেশে বস্তুর গতিবেগটা কত হবে? দেখ, একটা পয়েন্ট থেকে নিচে পড়েছে, কিন্তু যে পথ দিয়ে পড়েছে সেই পথটা হচ্ছে একটা বৃত্তের 1/4। মানে আমি যদি বৃত্তটাকে এরকমভাবে ইমাজিন করতাম, তার 1/4 এটাই হচ্ছে, তো 4 ভাগ করে দেয় এইভাবে, বুঝতে পারলি? তার মানে এখান থেকে এখানে পড়ছে, বস্তুটা এখান থেকে শুরু করে গড়িয়ে এত দূর পর্যন্ত আসলো। কোথায় গেল? কি জানতে চেয়েছে? বস্তুর তলদেশে তার গতিবেগ কত হবে। আচ্ছা, এইখানে তার বেগ কত ছিল? 0। এইখানে এসে কিছু একটা বেগ হবে, বেগটা তোকে জানতে চেয়েছে, তাই না? এখানে দেখ বস্তুটা ফ্রি ফল করছে, কোনো ঘর্ষণের কথা তো উল্লেখ করে দেয়নি। তার মানে এখানে কোনো অপচয়ী বল নেই, সংরক্ষী বল কাজ করছে। আর সংরক্ষী বলের ক্ষেত্রে আমরা জানি মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, ধ্রুবক থাকে। তাহলে এই পয়েন্টে যান্ত্রিক শক্তি, যেটাকে বলবো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, কোন পয়েন্টে, কী পয়েন্ট বলে দেবো ওটাকে, কী পয়েন্ট বলবো রে, 1 বলে দিচ্ছি। আর নিচের পয়েন্টে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? বা টপ বটম লিখে দিচ্ছি, একটা টপ পয়েন্টে একটা বটম পয়েন্টে, এই দুটো পয়েন্টে এনার্জি ফিক্সড হবে। তো তুই এখানে দেখলি বেগটা 0 মানে কাইনেটিক এনার্জি তো এখানে শূন্যই হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিছু একটা থাকবে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কত থাকবে? তার জন্য হাইট দরকার, হাইট দেওয়া আছে, বলেছে আর ব্যাসার্ধ, এটা কত? আর। তাহলে এইখান থেকে এই বস্তুটা কতটা উচ্চতায় আছে? আর উচ্চতায় আছে। আবার বলে দিস না এই উচ্চতাটা, অতিভুজ বের করে নি, এটা উচ্চতা না, তির্যক উচ্চতা, উচ্চতা হচ্ছে আর। তাহলে আর উচ্চতায় আছে, অর্থাৎ mgh, ঠিক আছে? আচ্ছা, কাইনেটিক এনার্জি এখানে এসে কিছু একটা হবে, কত হবে আমি জানি না, ½ mv² ধরে নিলাম, ওকে? কিন্তু পোটেনশিয়াল এনার্জি থাকবে না, অ্যাট দ্য বটম মোস্ট পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যায়? 0, ওকে? তো দেওয়ার পর এখান থেকে কনভার্ট করে নিলেই তো হয়ে গেল, ভি ইজ ইকুয়াল টু mm কেটে যাচ্ছে 2gr√, হয়ে গেল। ফর্মুলা হিসেবেই মনে রাখি দিবি, এরকম বৃত্তাকার পথে যদি থাকে ফর্মুলা হিসেবে ভি ইজ ইকুয়াল টু √2gr, অথবা তুই মনে করে দেখ ভি ইজ ইকুয়াল টু 1 ডাইমেনশনাল মোশনে করেছিলি 2gh, এখানে h মানে আর, তো ওই জিনিসটাই ঘুরে ফিরে আসলো। কোনটা? এটা 0 কী হলো? এটা একদম বটম মোস্ট পয়েন্ট, আমরা পোটেনশিয়াল এনার্জি একদম নিচের প্রান্তে 0 ধরে নিই, এইখান থেকে যত উচ্চতা বাড়ে পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে, এইখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম mgr, হাইটের উপর ডিপেন্ড। আচ্ছা, এবার 15 নম্বরটা, একটা 80 গ্রাম ভরের বুলেট 100 সেমি/সেকেন্ড বেগে একটা লক্ষ্যবস্তুকে ভেদ করে এবং তার বেগ হয়ে যায় 50 সেমি/সেকেন্ড, মানে বেগ অর্ধেক হয়ে গেল। তার গতিশক্তি কত খরচ হয়েছে? তার গতিশক্তি কত খরচ হয়ে গেছে? তো এটা করলাম কত? 14, এটা করবো 15। এই দেখ একটা লক্ষ্যবস্তু, কাঠের তক্তা মনে কর, একটা বুলেট আসছে এদিকে, কত বেগ নিয়ে আসছে? 100 সেমি/সেকেন্ড², এই স্পিড নিয়ে আসছে, পার সেকেন্ড, সরি বেগ আছে পার সেকেন্ড। তো যখন একে এই জায়গাটায় টাচ করবে, মানে ছেদ করে যখন ঢুকবে, তখন এর ভেলোসিটি কত? 100 সেমি/সেকেন্ডই। এবার এর মধ্যে যখন ঢুকে গেল, কিছু দূর যাওয়ার পর এর বেগের পরিবর্তন হয়ে গেল, কতটা বেগের পরিবর্তন হয়ে গেল? বেগ পরিবর্তিত হয়ে 50 সেমি/সেকেন্ড হয়ে গেল, মানে বেগের পরিবর্তন হয়েছে, তাই তো? মানে এখানে কিছু একটা গতিশক্তি ছিল, যেটাকে তুই বলবি ½ mvi², এখানে একটা গতিশক্তি ছিল, যাকে বলবি ½ mvf², ফাইনাল, ঠিক আছে? গতিশক্তির পরিবর্তন হলো না, এটাতে জানিস যে গতিশক্তির পরিবর্তন কত হলো? হয়ে গেল গতিশক্তির পরিবর্তন ½ mvi² মাইনাস vf²। হাফ এম মানে কত বলেছে? 80 গ্রাম, এটা কত বলেছে? 100² মাইনাস 85², বুঝতে পারলি? ক্যালকুলেশনটা করে না নিজেরা। আচ্ছা, এই অঙ্কটা দেখ এবার, এই কোনটা? এটা 16 নম্বর, এটাকে স্টার কর।
নম্বর অঙ্কটা একটা সরল দোলকের কথা বলেছি। দোলক কেমন দেখতে হয় জানিস? এই হলো একটা দোলক পিণ্ড, মানে দুলতে পারে এইভাবে, ঠিক আছে। তো একে কি করেছে দেখ, একে বলেছে কি একদম সর্বাধিক অনুভূমিক অবস্থানে টান টান অবস্থায় নিয়ে এসছে, এইখানে নিয়ে এসছে, নিয়ে এসে ওকে ছেড়ে দিয়েছে, তাহলে কী হবে, ওই নিচের দিকে পড়তে শুরু করবে, তাই না? এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে, সরল দোলকটার দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে দেখ, আছে। এই যে পিণ্ডটা আছে এটাকে পিণ্ড বলে, এই পিণ্ডটার ভর বলে দিয়েছে, তাই না? তাহলে এম পেয়ে গেলি, তুই ব্যাসার্ধ পেয়ে গেলি। এবার বলেছে অনুভূমিক অবস্থানে টান টান রেখে দেওয়ার পর ছেড়ে দিলে সর্বনিম্ন বিন্দুতে পিণ্ডটির গতিশক্তি কত, মানে এই বিন্দুতে গতিশক্তিটা কত হবে, হাফ এম ভি স্কোয়ারটা কত হবে, কেন রে এটাই তো, এটা না সেমই তো জিনিস, শুধু এখানে বৃত্ত বরাবর একটা বস্তু পড়ছিল, ওটাও বৃত্তের 1/4 বরাবরই পড়ছে, সরল দোলক, পারবি তো করতে। ছবিটা এখানে শুধু, এটা সিলিংয়ের সাথে আটকানো আছে, ছাদে আটকানো আছে, ছেড়ে দেবে না। দেখ এইটা হলো এরকম দোলকপিণ্ড, তো এইখানে আটকানো আছে, এটাকে এইভাবে তুলে নিয়ে গিয়ে এখানে ধরেছে, দিয়ে ছেড়েছে, বুঝতে পারলি? তো এইখান থেকে পুরো বৃত্তাকার পথেই পড়ছে। হ্যাঁ 17 নম্বর, এটাকে স্টার কর, খুব ভালো অঙ্ক 17 নম্বরটাও। বললি একটা সিম্পল অ্যাক্টিভিটি কি করেছে, এখানে একটা সুষম ইট আছে, এই হলো একটা ইট, ঠিক আছে। এর বৃহত্তম তলটাকে ভূমির সাথে রেখেছে, এটা ভূমির সাথে বৃহত্তম তলটা, বৃহত্তম তল মানে যেটা বড় আছে, বৃহত্তম তলটাকে এইভাবে রেখেছে। তো একে বলেছে কি, একে উঠিয়ে ক্ষুদ্রতম তলের উপর রাখতে হবে, এরকমভাবে কিছু তো ওয়ার্ক ডান করতে হবে না, কত কার্য করতে হবে, বা একটা সিম্পল অ্যাক্টিভিটির মধ্যেও কার্য বের করতে হবে, যেটা তোরা পারবি না বের করতে। এরকম বৃহত্তম তলের উপর রাখা আছে, একে জাস্ট ক্ষুদ্রতম তলের উপর এইভাবে উঠাতে হবে, কৃতকার্য কতটা করতে হবে, ইটের ভর বলে দিয়েছে 90 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মেনে নিলাম, যা এইদিকে ছিল, তারপরে এইদিকে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা আমরা কার মধ্যে মেজার করি, সরণ, এখানে বল কোন দিকে আর সরণ কোন দিকে, যে 90 ডিগ্রি বললি, বুঝতে পারলি ব্যাপারটা? তো এখানে আমি কীভাবে ইউজ করবো জিনিসটাকে দেখ, একটা ইট আঁকার চেষ্টা করি আগে। 17 নম্বর, প্রথমে এইরকম বৃহত্তকার তলে আছে, বড় তলটার উপর রাখা আছে, ঠিক আছে, এই যে তলটা, এই তলের উপর রাখা আছে, পরে এটাকে কি করলো, ওঠানো হলো, উঠিয়ে ক্ষুদ্রতম তলের উপর রেখেছে, এইভাবে রেখেছে। তো এই জায়গাটায় তুই করবিটা কি দেখ, এটা হলো মেজের উপর রাখা ছিল, এই পুরো বস্তুটার ভর বলে দিয়েছে এম, 2.5 কেজি বা কিছু একটা বলে দিয়েছে, নিশ্চয়ই এম বলে দিয়েছে। তুই কি করবি, এই পুরো বস্তুটাকে একটা জাস্ট কণা হিসেবে ইমাজিন করবি, একটা জাস্ট কণা, একটা বিন্দু হিসেবে। ভর কেন্দ্রের কনসেপ্ট বলেছি কোনো দিন আগে, বলিনি, মনে শুনে নে একটু, ভর কেন্দ্র বলে একটা চ্যাপ্টারই পাবি, তখন আবার পড়াবো, একটুখানি শুনে নে। ভর কেন্দ্র মানে হচ্ছে একটা বৃহদাকার বস্তুকে আমরা একটা বিন্দু বস্তু হিসেবে ইমাজিন করব, এবং ওই বিন্দু বস্তুটা নিয়ে ক্যালকুলেশন করতে গেলে বৃহদাকার বস্তুটার যা এফেক্ট পাওয়া যেত সেম এফেক্ট পেয়ে যাব, ঠিক আছে। যেমন আমার ভর 100 কেজি, ঠিক আছে। তো আমি একটা বৃহদাকার বস্তু, ঠিক আছে, আমি প্রথমে ধর ঘুমিয়েছিলাম, মেঝেতে এইভাবে শুয়ে আছি পুরো একদম, দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, তাহলে এখানে কিছুটা ওয়ার্ক ডান হলো না। এবার এই ওয়ার্ক ডানটা যদি বের করতে হয়, আমার উচ্চতার কতটা পরিবর্তন হলো সেটা আমাকে খেয়াল করতে হবে, যখন মেঝেতে ছিলাম তখন কত উচ্চতা, যখন পুরো হাইট উঠে দিলাম তখন কত উচ্চতা। তো এই উচ্চতাকে মেজার করতে গেলে সুবিধা হবে আমাকে যদি একটা বিন্দু বস্তু ইমাজিন করে নিস। তো বিন্দু বস্তু ইমাজিন করতে গেলে আমার ভর কেন্দ্রকে ইমাজিন করতে হবে। ভর কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেখানে তার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, আমি ধরে নিতে পারি। এই ক্ষেত্রে আমার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে আমার পেটের মাঝখানে, একদম সব দিকটা সিমেট্রিক্যাল, বোঝা গেল। যদি আমি একটু সামনের দিকে হেলে যাই তাহলে কিন্তু আমার ভর কেন্দ্র একটু সামনের দিকে এগিয়ে যাবে, মানে ভর কেন্দ্র এমন একটা বিন্দু যেখান থেকে ভরের বিস্তৃতি সুষম হবে, ক্লিয়ার। এই যে বক্সটা তুই দেখতে পাচ্ছিস, এই বক্সটার ভর কেন্দ্র কোথায় আছে, একদম মিড পয়েন্টে, মাঝখানের পয়েন্টে, মানে এখান থেকে কিছুটা হাইট ওপরে উঠবে অর্ধেক, আর এখান থেকে কিছুটা এদিকে যাবে, দিয়ে যে মিড পয়েন্টটা পাবি এর ভেতরে, সেই মিড পয়েন্টটাতে হচ্ছে ওর ভর কেন্দ্র থাকবে, ক্লিয়ার। তাহলে এই যে ইটটা দেখতে পাচ্ছিস, এর ভর কেন্দ্র আছে কোন জায়গায়, এর ভর কেন্দ্রটা আছে এই জায়গাটা, একদম মিড পয়েন্টে, মানে এখান থেকে শুরু করে অর্ধেকটা হাইটে, বুঝতে পারছিস ব্যাপারটা, এখান থেকে শুরু করে অর্ধেকটা হাইটে
এইখানে মিড পয়েন্টটা আছে। এবার তুই যখন একে সোজা করে দিবি এর ভর কেন্দ্র তো মাঝখানেই থাকবে, তাই না? এই জায়গাটা মাঝখানে, মানে উপরে উঠে গেল। আগে মিড পয়েন্টটা এই লেভেলে ছিল, এখন মিড পয়েন্টটা এতটা উঠে গেল। আমার ছবিটা একটু ভুল হয়েছে, বেশি নিচে করে দিয়েছি আমি এটাকে। এখানে মিড পয়েন্টটা মাঝ পয়েন্টে চলে আসলো। তাহলে আগে ভর কেন্দ্রটা এখানে ছিল, এখন ভর কেন্দ্রটা ওপরে উঠে গেল। বুঝতে পারলি? এবার আমি এই বৃহৎ বস্তুটাকে নিয়ে ভাবনা চিন্তা করবো না, আমি শুধুমাত্র ভাবনা চিন্তা করবো ভর কেন্দ্রকে নিয়ে, যে এখানে একটা এম ভরের বস্তু ছিল, ওই এম ভরের বস্তুটা এখন এতটা হাইট ওপরে উঠে গেল। বুঝতে পারলি কি? কতটা হাইট ওপরে উঠে গেল সেটাও তুই মেজার করতে পারবি। ডাইমেনশন দেওয়া আছে, কীভাবে ডাইমেনশন কত কত আছে? 6, 8, 10 আছে না? আচ্ছা, তাহলে এইটা যদি বৃহৎ আকার হয় তাহলে এই বাহুটা 10 হবে, তাই না রে? আচ্ছা, এইটা বৃহদাকার তলের উপরে আছে, তার মানে এইটা 8 হবে। 8 আর 10 মিলেই তো বৃহদাকার হবে নিচের তলটা। তাহলে এই ওপরের তলটা কত হবে? 6 হবে। তাহলে এই অর্ধেক তলটা কত হচ্ছে? এই অর্ধেক তলটা হচ্ছে 3। মানে এখান থেকে ভরকেন্দ্র কত উপরে আছে? 3 উপরে আছে। এবার তোকে রেখেছে কোন তলের উপর? তোকে না, ইটকে রেখেছে কোন তলের উপর? ক্ষুদ্র তলের উপর। ক্ষুদ্র তল মানে এটা 6 আর এটা 8, তাহলে ওপরেরটা 10 হবে টোটালটা। আর যদি টোটালটা যদি 10 হয় তাহলে এই হাইটটা মেঝে থেকে শুরু করে কত? 5। তাহলে 3 থেকে উঠে গেল 5-এ, কতটা পরিবর্তন হলো? 2। তার মানে এখানে যে উচ্চতার পরিবর্তন হলো সেটা হচ্ছে 5 - 3 = 2। এবার তুই সিম্পলি বের করতে পারবি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু mgh। এম হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি, জি 9.8, আর 2 মিটার উঁচুতে আমি উঠেছি। এবার বৃহদাকার বস্তুকে ভর কেন্দ্রের কনসেপ্ট দিয়ে আমি চেঞ্জ করে দেবো। বোঝা গেছে? এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, 100 দিয়ে ডিভাইড। পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্ক, 10 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার উঁচু একটা মিনারের চূড়া থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। বস্তুটি ভূমিতে আঘাত করার সময় তার গতিশক্তি কত হবে? একটা মিনারের চূড়া থেকে, এই হলো একটা মিনার, বড়সড় একটা বিল্ডিং মনে কর। এইখান থেকে একটা বস্তুকে কি করা হয়েছে? ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। কত বেগে ছুড়েছে? কত বেগে ছুড়েছে রে? 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিয়েছে। ওকে, তাহলে বস্তুটা প্রথমে উপরের দিকে যাবে, কিছু দূর যাওয়ার পর আবার নিচে পড়তে শুরু করবে, গ্রাউন্ডকে টাচ করবে। বলছে গ্রাউন্ডকে টাচ করার মুহূর্তে গতিশক্তিটা কত হবে? বুঝতে পারলি? কাইনেটিক এনার্জিটা কত হবে? তো এখানে আমি কোন কনসেপ্ট ইউজ করব? হাইট বলে দিয়েছে মিনারের। আচ্ছা, মিনারের হাইটও বলে দিয়েছে 10 মিটার। বস্তুর ভর বলে দিয়েছে, এমা সবই তো বলে দিল, শুধু শুধু অঙ্ক করতে দিয়েছে তোদের। এমটা 10 কেজি, কিভাবে করবি বলতো দেখি। একদম, এইখানে যদি তুই কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জি যোগ করিস, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য বটম মোস্ট পয়েন্ট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট টপ মোস্ট পয়েন্ট। ঠিক আছে? কেন আমি এই জিনিসটা ইউজ করলাম দেখ, আমি কী করে বুঝলাম এটাই ইউজ করতে হবে। কাইনেটিক এনার্জি প্রথমত বের করতে বলেছে, এখানে বেগ বলে দিয়েছে, বেগের সাথে কাইনেটিক এনার্জি সম্পর্ক আছে। হাইট বলে দিয়েছে, স্থিতিশক্তি পেয়ে যাবো, এখানে বুঝেই গেলাম, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাতে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ইউ স্কোয়ার। এই পয়েন্টটাতে কাইনেটিক এনার্জি, ইউ এর মানটা দিয়ে দিয়েছে, বসিয়ে দেবো। পোটেনশিয়াল এনার্জি কত? এম জি এইচ। আচ্ছা, এখানে কাইনেটিক এনার্জি কত জানি না, ওটাই তো বের করতে হবে, হাফ এম বি স্কোয়ার। এই পুরোটা বের করতে হবে। ঠিক আছে? তুই এটাকে কে ইও লিখতে পারতি। আর পোটেনশিয়াল এনার্জি 0, একটু ভুল করে দিলাম, এটাকে এখানে লিখলাম, ওটাকে ওখানে লিখলাম। বুঝতে পারলি? টপেরটাকে এখানে লিখে দিয়েছি আর বটমেরটাকে ওখানে লিখে দিয়েছি। যাই হোক, বুঝে গেলি। এবার এটা বের করতে হবে আমাকে, হাফ এম বি স্কোয়ারটা কত। এখানে হাফ থাক, এম মানে কত দেওয়া আছে? 10 কেজি, ইউ মানে 2 মিটার পার সেকেন্ড, এটা আছে আবার 10 কেজি, জি মানে 9.8, আর এইচ মানে হচ্ছে 10। ব্যাস, এই মানটা পেয়ে গেলি তুই এখান থেকে ক্যালকুলেট করে। বুঝতে পারলি কি না? করে বল অঙ্কিতা, কী সমস্যা? হ্যাঁ, এখান থেকে কিছুটা গিয়ে ওপরে নেমেছে, তাহলে টপ মোস্ট পয়েন্ট তো এটা হলো, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো কোশ্চেন করেছিস। টপ মোস্ট পয়েন্ট তো এটা হলো। দেখ, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, যেই পয়েন্ট হোক না, প্রত্যেকটা পয়েন্টে কাইনেটিক এনার্জি, যান্ত্রিক শক্তি ধ্রুবক। এটা তো প্রমাণ করেছিলাম, এ বি সি 3টা পজিশন।
আমি বললাম যে এইখানে তুই টোটাল এনার্জি বের কর, এইখানে টোটাল এনার্জি বের কর, এইখানে বের কর, যেখানেই বের কর, টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো আমি দুটো পয়েন্ট নিয়ে নিয়েছি, একটা নিচের পয়েন্ট নিয়েছি, একটা এই পয়েন্টে নিয়েছি। এই পয়েন্টটাকে আমি টপ মোস্ট পয়েন্ট বোঝাবার জন্য বলছি, যদিও টপ মোস্ট পয়েন্ট ওপরে আসে। তো এইখানকার টোটাল এনার্জি যা হবে এখানকার টোটাল এনার্জি তাই হবে, সেটাই করেছি। সুজনের মিনারটা ভালো হয়েছে, পিরামিড। লম্বা করতে কি এতটা বেগে গেল? পরের 19 নাম্বার, কোনো স্প্রিংকে 1 সেমি সংকুচিত করবে 29.4 নিউটন বল প্রয়োজন, সেটিকে 20 সেমি সংকুচিত করতে কতটা কার্য করতে হবে? তো কোনো একটা স্প্রিংকে সংকুচিত করার জন্য যে কৃতকার্য করতে হয় তার রাশিমালা কী রে? স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা কী ছিল? স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিশক্তির রাশিমালা কী ছিল? হ্যাঁ, কৃতকার্যের রাশিমালা বা স্থিতিশক্তির রাশিমালা ছিল হাফ কে এক্স স্কোয়ার। কত সেমি সংকুচিত করতে কৃতকার্য বের করতে বলেছে? 20 সেমি সংকুচিত করতে কৃতকার্য কত? তাহলে এক্স এর মান 20, ডাব্লিউ বের করতে হবে, কে এর মান তুই জানিস না। কে কি দিয়ে দিয়েছে? দেয়নি, কিন্তু ওটা বের করার জন্য তোকে হিন্ট দিয়ে দিয়েছে। কোনো স্প্রিংকে 1 সেমি সংকুচিত করতে এতটা বলের প্রয়োজন। কোনো স্প্রিংকে 1 সেমি সংকুচিত করতে যদি এফ বলের প্রয়োজন হয় তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স, অথবা এফ ইজ ইকুয়াল টু কে এক্স। মনে পড়ছে? যেখানে কে এটাকে বলি আমরা বল ধ্রুবক। এখান থেকে তুই কে এর মানটা পেয়ে যাবি। এফ দিয়ে দিয়েছে, এক্স দিয়ে দিয়েছে, ফার্স্ট কেসে এফ আর এক্স বলে দিয়েছে, কে পেয়ে গেলি, এটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিবি, এক্স এর মান 20 হয়ে গেল। কর। শুধু টুকেন এটা। লাস্ট একটা অঙ্ক আজকে করে নি, 20 নম্বরটা দেখতে পারিস কিনা। এই রিয়াকশনটাই আমি চাইছিলাম, যে এখনই তোরা বলবি যে এইভাবেই করলাম অঙ্কটা। করে নিবি বাড়িতে, ব্যাস এতদিনই থাক। আজকে 20টা অঙ্ক, পরের দিন আবার 20টা অঙ্ক, 41 পর্যন্ত। বাড়িতে অবশ্যই চেষ্টা করবি, এরপরে যদি তোরা পারিস তো চেষ্টা করলে তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ হয়ে যাবে, নতুন চ্যাপ্টার শুরু করে দিতে পারবো তাহলে। ঠিক আছে?